আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আগামী 15ই আগস্ট থেকে ককরোচ জনতা পার্টির নতুন আন্দোলন, এবং এই আন্দোলন কিন্তু একদম সরাসরি দেশ জুড়ে 22টা যে ডবল ইঞ্জিন স্টেট চলছে, সেই এনডিএ পরিচালিত ডবল ইঞ্জিন প্রত্যেকটা স্টেটকেই এবার কিন্তু বেকায়দায় ফেলতে চলেছে। একদম সরাসরি কেন্দ্রীয় সরকারের পর রাজ্য সরকার, এবং সেদিকেই ককরোচ জনতা পার্টি তাদের কিন্তু আন্দোলন শুরু করবে, তেমন জানিয়ে দিয়েছেন অভিজিৎ দীপকে। গতকাল তিনি একদম ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন, এবং যেখানে সরাসরি তিনি বলেন, আমরা এবারে একদম শিক্ষার যে মূল ভিত্তি অর্থাৎ গ্রামীণ যে স্কুলগুলো, সরকারি গ্রামীণ স্কুল, সেখানে যাব এবং সেখানে গিয়ে আমরা আমাদের অডিট করব, এবং সেই অডিটের ভিত্তিতে সেখানে কিভাবে সরকারি সুবিধা পৌঁছানো যায় বা কি কি সুবিধা আসার কথা, কত টাকা ফান্ডের মধ্যে দিয়ে আসছে, এবং বাচ্চারা সঠিকভাবে মিড ডে মিল পাচ্ছে কিনা, তাদের পড়াশোনা করার জায়গা রয়েছে কিনা, বোর্ড রয়েছে কিনা, বেঞ্চ রয়েছে কিনা, সেগুলোর উপর জোর দেব। ককরোচ জনতা পার্টি আপনারা আগেই জানেন যে তারা বলে দিয়েছিল যে আমরা সরাসরি পলিটিক্সে ঢুকবো না, কিন্তু আমরা প্রেসার কুকারের মতন কাজ করব, আমরা সরাসরি সরকারকে চাপ দেব যাতে শিক্ষা ব্যবস্থার উপর কাজটা সঠিকভাবে হয়। এবং তার কারণ একদম সরাসরি ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় শিক্ষার মান, সেটা কিন্তু কখনোই সঠিক নয়, এবং সেই ক্ষেত্রে অবশ্যই পলিটিক্সটাও সেটাকে কেন্দ্র করে হয় না, কিন্তু পলিটিক্সটা যে সেটাকে কেন্দ্র করে হওয়া উচিত, এটাই কোথায় এই মুহূর্তে একদম সরাসরি ককরোচ জনতা পার্টি বোঝাতে চাইছে। এবং তারা যে ডাকটা দিয়েছে যে পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা দেখা করব, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে 2.5 লক্ষ পঞ্চায়েত রয়েছে, এবং তার 2.5 লক্ষ পঞ্চায়েত প্রধান রয়েছে। এবং এই সম্পূর্ণ যে আন্দোলনটা, এই আন্দোলনটা শুধুমাত্র যুব সমাজ বা ছাত্র সমাজের আন্দোলন নয়, বরঞ্চ ছাত্রদের পরিবারকে একদম সরাসরি এবারে কানেক্ট করছেন এই আন্দোলনের সঙ্গে অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ গত 12 বছর ধরে শুধুমাত্র ভোটের রাজনীতিটা হয়েছে হিন্দু মুসলিম ভোটের ভিত্তিতে, আমরা সেটা দেখতে অভ্যস্ত ছিলাম, কখনো শিক্ষার ভিত্তিতে রাজনীতি হয়নি। আপনারা কতবার মনে করতে পারেন যে একটা সরকারি স্কুলের একদম আমরা এই উন্নতি করেছি, ভোটের সময় কোনো নেতা এসে বলছেন এবং তার ভিত্তিতে ভোট চাইছেন। শুধুমাত্র দিল্লিতে এই ব্যবস্থাটা আমরা দেখতে পেয়েছিলাম, অরবিন্দ কেজরিওয়াল সরকারি স্কুলগুলোকে এত সুন্দর করে সাজিয়েছিলেন, একদম সরাসরি সেগুলো কিন্তু যে ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুল, সেগুলোর সঙ্গে পাল্লা দেওয়া কিংবা একদম বলা যেতে পারে সেগুলোকে ছাপিয়ে যাওয়া, সেরকম ইনফ্রাস্ট্রাকচার এসেছিল, এবং তার ভিত্তিতে তার সরকার ভোট চেয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম একটা নজিরবিহীন ঘটনা হয়েছিল। সেই ঘটনাটা এবার কিন্তু সরাসরি সারা ভারত জুড়ে ককরোচ জনতা পার্টি ডাক দিচ্ছে। আগে আপনারা শুনুন যে অভিজিৎ দীপকে কি বললেন, কি ডাকটা দিলেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। 15 अगस्त को हमारा 80th इंडिपेंडेंस डे है, लेकिन 80 इयर्स में अगर सबसे ज़्यादा कोई चीज़ निगलेक्ट हुई है, सबसे ज़्यादा कोई चीज़ इग्नोर की गई है, तो वो है हमारे गांव में जो सरकारी स्कूल होते हैं वो। 80 साल में हम लोगों ने गांव में जो स्कूल होते हैं उन पर ज़रा भी काम नहीं किया है। हमने नई पार्लियामेंट बना दी, नया पीएम हाउस बना दिया, तो हम नए स्कूल्स क्यों नहीं बना पाए हमारे गाँव में? क्या हमारे गांव में जो किसान और मजदूर के बच्चे पढ़ते हैं उन स्कूलों में, क्या उन्हें हम अपने देश का भविष्य नहीं मानते? आज तक हमने उन बच्चों के लिए क्या किया, और क्यों उनको हम आज तक वो फैसिलिटीज प्रोवाइड नहीं कर सके जो किसी बच्चे को एक बड़े सिटी में मिलती है? आज भी गांव के बच्चों को पैदल चलकर पता नहीं कितने दूर जाना पड़ता है स्कूल अटेंड करने के लिए, और वहां जाने के बाद ना पानी की फैसिलिटीज होती है, ना टॉयलेट की फैसिलिटीज होती है। इससे खास करके जो छोटी लड़कियां होती हैं उनको कितनी दिक्कत होती है। तो मुझे लगता है कि इस 15 अगस्त को अगर हमको किसी चीज पर ध्यान देना चाहिए, एक नई शुरुआत अगर करनी चाहिए, तो वो शुरुआत हमारे सरकारी स्कूलों को ठीक करके करनी चाहिए। और इसके लिए मैं खुद अपने गांव हिंगोली जाकर वहां के सरपंच से रिक्वेस्ट करूंगा कि प्लीज आप गांव का स्कूल ठीक करिए। और उसके साथ साथ जितने भी सरपंच ये वीडियो देख रहे हैं, मैं उन सभी लोगों से अपील करता हूं कि एक चांस है हम लोगों के पास अब कुछ नया करने का, कुछ अच्छा करने का, तो क्यों ना हम जितने भी गांव में सरकारी स्कूल है उन स्कूलों को ठीक करें, उन स्कूलों को बेहतर बनाए, ताकि जो किसान और मजदूर के बच्चे गांव के स्कूलों में पढ़ सकते हैं, उनको भी लगे कि वो भी इस देश का भविष्य है। तो अगर गांव के सरपंच अपने गांव का स्कूल ठीक करते हैं, तो हम उसके बाद उन स्कूलों के फोटो लेकर उस सरपंच का नाम भी बताएंगे और गांव का नाम भी बताएंगे।
हमारे सोशल मीडिया पर हम पोस्ट करेंगे सीजीपी पर, और हम आप लोगों को क्रेडिट देंगे, ताकि आप लोगों को देखकर, आपने जो स्कूल ठीक करे उसको देखकर कई और दूसरे सरपंच भी अपने गांव के स्कूल ठीक करना शुरू करें। और इसके साथ साथ हम एक और चीज करना चाहते हैं, वो है सोशल ऑडिट। तो जितने भी पेरेंट्स हैं जिनके बच्चे सरकारी स्कूलों में पढ़ते हैं, मैं उन पेरेंट्स से रिक्वेस्ट करता हूं कि आप अभी एक सोशल ऑडिट करना शुरू कर दीजिए। आप अपने बच्चों के स्कूलों में जाइए, देखिए क्या वहां पर बेसिक फैसिलिटीज अवेलेबल है या नहीं, देखिए वहां पर बिजली आती है या नहीं, पानी आता है या नहीं, क्या आपके बच्चों को वॉशरूम की फैसिलिटीज मिलती है या नहीं, मिड डे मील्स मिलते हैं या नहीं। और अगर ऐसा नहीं होता है तो आप उसकी वीडियोस बनाइए, क्योंकि आपके बच्चों की जो स्कूलिंग है वो अच्छी होनी चाहिए। वो आपका फंडामेंटल राइट है, आपके बच्चों का फंडामेंटल राइट है। इसके लिए हम एक फॉर्म भी इशू करेंगे, जो हम आप लोगों को जल्दी शेयर कर देंगे, जिसको आप प्रिंट करके फिल कर सकते हैं और बता सकते हैं आपके बच्चों के स्कूल में कौन सी फैसिलिटीज अवेलेबल है और कौन सी फैसिलिटीज अवेलेबल नहीं है। उसके बाद आप वो फॉर्म हमें contact@cockroachjnataparty.org पर ईमेल कर सकते हैं। ईमेल में आपको कमेंट सेक्शन में भेज दूंगा, और फॉर्म का लिंक भी हम जल्द आपके साथ शेयर करेंगे। तो आइए एक साथ मिलकर हम एक प्रॉमिस करते हैं सभी बच्चों से जो गाँव में रहते हैं, कि हम उनके स्कूल ठीक करेंगे। एक साथ मिलकर हम ये कर सकते हैं। अगर हम सारे लोग कलेक्टिवली साथ में आकर काम करें, एक्ट करें, सो आई एम वेरी श्योर कि हम हमारे गांव के स्कूल बिल्कुल ठीक कर सकते हैं, बिकॉज द रियल इंडिया लिव्स इन विलेज। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য, এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, একদম বিভিন্ন জায়গা থেকে ছবি উঠে আসে। অভিজিৎ দীপকে বর্তমানে এই মুহূর্তে যে কাজটা করছেন, তিনি জেন আলফা, যেটা একদম স্কুলের পড়ুয়ারা, তাদের সঙ্গে মিট করছেন, এবং যে ছবিগুলো উঠে আসে, মধ্যপ্রদেশে কয়েকদিন আগে একটি ছবি উঠে এসেছে, একদম রিসেন্ট কয়েকদিন আগের ছবি। তারা রাস্তায় বসে স্কুলের শিক্ষা গ্রহণ করছেন, এবং একজন মাস্টারমশাই তিনি রাস্তায় একটা চেয়ারের উপর একটা বোর্ড রেখে সেখানে পড়াশোনা করাচ্ছেন। আপনারা ভাবুন, এই যে ছেলে মেয়েরা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে পারছে না, তারাই তো একদম নিজেদের ছেলে মেয়েকে সরকারি মিডিয়াম স্কুলে ভর্তি করানোর একটা প্রেক্ষাপট থাকে, এবং সেখান থেকেই তারা ভর্তি করে। তারা তো অপারগ। কোনো বাবা মা তো চান না যে তার ছেলে এবং মেয়ে একদম সরাসরি গিয়ে রাস্তায় বসে ক্লাস করবে। তো তার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে সেই ছাত্র বা সেই ছাত্রীটির মনের মধ্যে কিরকম প্রভাব তৈরি হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন। এবং এই যখন বড় হবে, এই বাচ্চাগুলি যখন বড় হবে, যারা রাস্তায় বসে ক্লাস করছে, তাদের একটা ভালো পজিশনে পৌঁছাতে, একটা মাস্টার ডিগ্রি করতে, একটা পিএইচডি করতে, তাদের ঠিক কতটা স্ট্রাগল পেরিয়ে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। এবং উপরে লেভেলে যখন কম্পিটিশনটা হয়, যখন একটা ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয় কিংবা একটা চাকরির পরীক্ষা হয়, তখন তো কেউ দেখতে যায় না যে সে একদম সরকারি স্কুল থেকে পাশ করেছে না উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কোথা থেকে পাশ করেছে, সেগুলো তো দেখা হয় না, নাকি প্রাইভেট স্কুল থেকে, সিবিএসই বোর্ড থেকে না আইএসসি বোর্ড থেকে, এসব দেখা হয় না। শুধুমাত্র দেখা হয় যে সে সেই পরীক্ষার কোশ্চেনের ভিত্তিতে উত্তরগুলো দিয়ে সেই চাকরিটা পেতে পারছে কিনা, বা একদম সরাসরি সেই ইউনিভার্সিটিতে এন্ট্রান্স টেস্টে পাস করতে পারছে কিনা। তো সেই ক্ষেত্রে এই যে ছাত্রছাত্রী, তার স্ট্রাগলটা কত গুণ বেড়ে যাচ্ছে, এইটাকে নিয়েই মূল লড়াইটা। এবং ককরোচ জনতা পার্টি সরাসরি কিন্তু এই জায়গাটাই ধরেছে, এবং অবশ্যই 2.5 লক্ষ পঞ্চায়েত প্রধান তাদের কাছে পৌঁছে যেতে বলছে, যে সেই গ্রামে যারা বসবাস করেন তাদের পরিবারকে, এবং সরাসরি পরিবার গিয়ে যদি সেখানে দেখতে পায় যে সেখানে কোনো ধরনের ইরেগুলারিটিস রয়েছে, হয়তো সেখানে বেঞ্চ নেই, হয়তো সেখানে স্কুলের মধ্যে ফ্যান নেই, হয়তো সেখানে সঠিকভাবে মিড ডে মিল পৌঁছাচ্ছে না। কারণ প্রত্যেকটা রাজ্যের যে পঞ্চায়েতের স্তরের যে স্কুলগুলো, সর্বশিক্ষা অভিযানের আন্ডারে যে স্কুলগুলো, সেগুলোতে ফান্ডিং আসে কেন্দ্রের তরফ থেকে, এবং রাজ্য সরকারের যেটা প্রধান দায়িত্ব যে সেই ফান্ডিং গুলো একদম বাচ্চাদের মধ্যে স্প্রেড করে দেওয়া। কারণ একদম বুনিয়াদী যে শিক্ষা আমাদের দেশে, সেই জায়গাটা বহু মানুষ কিন্তু এখনো কিন্তু অশিক্ষিত হয়ে থেকে যান আজকের দুনিয়াতে। আপনারা হয়তো যারা ভিডিও দেখছেন তারা অনেকে নাই বিশ্বাস করতে পারেন, কিন্তু আজকের দুনিয়াতেও বহু বাচ্চা দলছুট হয়ে যাচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, কারণ তারা পরবর্তীকালে আর সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোপ আপ করতে পারছে না। তারা হতাশ হয়ে পড়ছে, ফেড আপ হয়ে পড়ছে, এবং তার জন্য অনেকাংশেই কিন্তু স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, স্কুলের যে বাড়িটা, স্কুলের যে বেঞ্চ, স্কুলের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সরকারের কাছ থেকে, পর্যাপ্ত পরিমাণে টিচার, পর্যাপ্ত পরিমাণে ফ্যান, লাইট, একটা ঘর সঠিকভাবে, সেগুলো নেই। একদম বিভিন্ন স্কুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যখন আপনি শহর ছেড়ে শহর তলিতে যাবেন কিংবা মফস্বল শহর
শহরগুলোতে যাবেন বা একদম গ্রামে গেলে তো বটেই, সেখানে সঠিকভাবে শৌচালয় নেই। এবার পুরুষ মানুষ যারা রয়েছেন বা একদম ছেলে বাচ্চা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তবু এক ধরনের একটা ব্যবস্থা করা যায় যদি শৌচালয় না থাকে, কিন্তু যারা মহিলা পড়তে যাবেন, যারা বাচ্চা মেয়ে পড়তে আসছে, তাদের ক্ষেত্রে ব্যবস্থাটা ভাবুন তো। এই বিষয়গুলো নিয়ে একদম সরাসরি এবার আন্দোলন শুরু করতে চলেছে ককরোচ জনতা পার্টি। তেমন একটা বক্তব্য উঠে এসেছে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার মেম্বার অভিজিৎ দীপকে তার কাছ থেকে, এবং তার জন্য কিন্তু সরাসরি 22টা এনডিএ শাসিত রাজ্য অবশ্যই কিন্তু এই মুহূর্তে বেকায়দায় পড়তে চলেছে। 15th আগস্ট দেশের স্বাধীনতা দিবস, সেই দিন থেকে এই আন্দোলন তারা শুরু করতে চলেছে। আমরা জানি না এই আন্দোলনে কতটা তীব্রতা দেখা দেবে, এবং অবশ্যই ককরোচ জনতা পার্টি শুধুমাত্র একটা ইভেন্ট ফুল আন্দোলন বা ইভেন্টফুল একটা পলিটিক্যাল পার্টি বা একটা ইভেন্টফুল একটা সংগঠন হয়ে থেকে গেল নয়, কিন্তু তেমন বিষয়টা উঠে এলো। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতবর্ষের যেখানেই শিক্ষাজনিত কোনো না কোনো সমস্যা হবে, সেটা পেপার লিক হতে পারে, সেটা রেজাল্ট বেরোনো হতে পারে, কোনো পরীক্ষা হয়ে গিয়েছে তার রেজাল্ট বেরোচ্ছে না, বছরের পর বছর আমরা দেখতে পাই রেজাল্ট বেরোয় না, সেটা নিয়েও কিন্তু ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে হয়তো পরবর্তীতে আমরা দেখতে পাবো আন্দোলন করতে পারে। জেন আলফা তাদের সমস্যাটাকে এই মুহূর্তে মূল সমস্যা হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি। কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, উত্তরপ্রদেশের ফতেহপুরে একদম সরাসরি জেন আলফা বেরিয়ে পড়েছিল বি.আর. আম্বেদকরের ছবি নিয়ে, এবং তারা বলছিল যে আমাদের কোন রকম বোর্ড নেই, চক নেই, ডাস্টার নেই, ফ্যান নেই, বেঞ্চ নেই, তাহলে আমরা পড়াশোনা করবো কিভাবে, এবং শৌচালয়ও নেই। তার 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই আন্দোলন সামনে আসার পর একদম সরাসরি সেখানে সমস্তটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করে দেয়। এই চাপটাই দিতে চাইছে কিন্তু ককরোচ জনতা পার্টি। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। 10ই আগস্টের মধ্যে 10ই জুলাই পর্যন্ত যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছিলেন তাদের ফর্ম একেবারে ওই ঝাড়াই বাছাই করে নেওয়া হবে। এই ঝাড়াই বাছাইয়ের পর কি হবে সেগুলো তো আমাদের জানা নেই, কিন্তু এখন বা আজকের ডেটে এসে, আজকে 12 তারিখ প্রায় পড়েই গেছে, 12 তারিখ চলছে, 12ই আগস্ট বুধবার। আজকের ডেটে এসে মনে হচ্ছে যে 17ই আগস্ট আলটিমেটলি পাবে কি সোমবার, মানে এই সপ্তাহ শেষে সোমবারে অন্নপূর্ণা ভান্ডার। দেখুন, জানি না, জানা নেই। তার কারণ হচ্ছে এত পরপর কথার খেলাপ চলছে, সেই কারণে আর আস্থা রাখতে পারছি না, কিন্তু তাও আস্থা রাখতে হবে। এবার আস্থা রাখতে গিয়ে যে বিষয়গুলো আমি জেনেছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিষয়গুলো কি, যে কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য নয়। এখানে প্রথমেই বলে রাখি, যেরকমটা আগেও জানিয়েছিলাম সেরকমটাই দেখা যাচ্ছে, যে যাদের বাড়িতে কোনো না কোনো একজন ব্যক্তি বা সরকারের চাকরির একেবারে এই মুহূর্তেও রয়েছে, সরকারি চাকরিতে মাইনে তুলছে গভর্নমেন্টের থেকে, সেরকম কোনো ব্যক্তির ফ্যামিলির কাউকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না। এটা আগে বলেনি, কিন্তু এটা তাও ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে অসুবিধা অনেকের হতেই পারে। এমনও হতে পারে যে কোনো একজন মহিলা ডিভোর্স হয়নি, সেই হাজবেন্ড সরকারি চাকরি করে কিন্তু আলাদা থাকেন এই মহিলা, ডিভোর্স হয়নি, আলাদা থাকে, এরকম প্রচুর এরকম কিন্তু উদাহরণ আছে। যেহেতু তাকে ফ্যামিলি ডেটা কালেকশনে স্বামীর নাম দেখাতে হয়েছে, স্বামীর নাম দেখাতে গিয়ে তার নাম বলেছে, তার প্যান কার্ড, তার যা আছে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড সমস্ত কিছু আপলোড করেছে, ফলে রিলেশন তো জুড়েই গেছে, কিন্তু অর্থনৈতিক জায়গায় সেই মহিলা হয়তো স্বাবলম্বী নয়, এই মুহূর্তে একা থাকে, হয়তো তার একটা বাচ্চাকে নিয়ে একা থাকে, তার হাজবেন্ড হয়তো চাকরি করে, কিংবা এখানে মেনশন করা হয়েছে যে যেই ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাবা মা কেউ না কেউ পেনশন পান, হাজবেন্ডও পেতে পারেন, সেই ফ্যামিলিতেও কিন্তু হবে না কোনোভাবে এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া মহিলাদেরকে। সেক্ষেত্রেও এই মহিলা যদি আলাদা থাকেন, তাহলে তিনি অযোগ্য না যোগ্য, এই বিচারটা কে করবে? আর একটা ব্যাপার জানাই আপনাদেরকে, এই যে বলা হয়েছে না, যে যারা রাজনৈতিক কোনো পদে আছেন কি না, এমএলএ, এমপি, কাউন্সিলর, যে কোনো কিছুতে, বা পঞ্চায়েত প্রধান, সেখানেও সেই মহিলাদেরকে বা সেই ফ্যামিলির মহিলাদেরকে দেওয়া হবে না, এরকমটা জানা যাচ্ছে। এখানেও প্রশ্ন থাকলো, ওই মহিলা যদি আলাদা থাকেন, সেই মহিলাকে
ফ্যামিলি ডেটা কালেকশানে সবার নাম দিতে হয়েছে, সব কিছু দিতে হয়েছে, অথচ সেই মহিলা অযোগ্য না যোগ্য এই বিচার করবে কে? এগুলোর পর আসি, যেই মহিলারা নিজেরাই চাকরি করে, সরকারি চাকরি করে কিংবা সরকারের অন্য কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা তো পাবেন না, এটা তো ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কেউ প্রশ্নও করবে না, এই নিয়ে বলারও কিছু নেই। কিন্তু এটা নিয়ে বলার আছে যে যেই মহিলারা প্রাইভেটে কাজ করে 1 লাখ টাকার উপরে মাইনে পান না প্রতি মাসে, যে 12 লাখ টাকা নিজে ইনকাম ট্যাক্স দেন, সেই মহিলারা কি পাওয়ার যোগ্য? এটাও ক্লিয়ার নয় যেই বাড়িতে 4 চাকার গাড়ি আছে সেই বাড়ির মহিলারা পাবেন কি পাবেন না। যেই মহিলারা ভাড়া থাকেন কিন্তু ওই মোটামুটি একটু কাজ করে নিজের সংসার চালিয়ে নিতে পারেন, ফ্যামিলির ইনকাম 2 জন বা 3 জন মিলে গিয়ে 1 লাখ টাকার কাছাকাছি হয়, সেই মহিলা পাবেন কি না এগুলো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। বলা হয়েছিল প্রত্যেক মহিলা পাবেন, কিন্তু প্রত্যেক মহিলা কেন, এখন ম্যাক্সিমাম মহিলাই পাবেন না, লিখে রাখুন ম্যাক্সিমাম মহিলা পাবেন না। কিন্তু এটাও আমরা বলি যারা স্বাবলম্বী, যারা সংসার চালিয়ে নিতে সক্ষম, তাদের তো দেওয়ার ব্যাপার নেই বা তাদেরকে দেওয়ার দরকারও নেই। দেওয়ার দরকার তাদেরই যাদের সংসার চলে না, স্বামী রিক্সা চালায়, শরীর খারাপ হলে সংসারে আর ইনকামের কোনো সুরাহা হয় না, রাস্তা নেই, সেই মহিলাদেরকে অবশ্যই দেওয়া হোক। কিন্তু আপনাদের সরকারের, ঠিক আছে আপনারা সরকারে এসছেন, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক চলছে কি চলছে না সেগুলো জনগণ বুঝবে, জনগণ সব দেখে, আলটিমেটলি ये পাবলিক है, ये सब जानते हैं। কিন্তু আপনাদের যারা নিচু স্তরের লোকজন আছে সরকারি, তারা এখনো পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিটাকে চাটা বন্ধ করেনি। অতএব তারা তৃণমূলের সেই লোকগুলোকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য স্যাংশন করে দিয়েছে, যারা পেয়েও গেছে 2-1 মাস, সেই মহিলারা অনুপযুক্ত। সেই জায়গাগুলোকে আপনারা ক্লিয়ার করুন, যারা সত্যি যোগ্য তাদের দিন। আর 17ই আগস্ট এখনো অবধি যেটা আমরা জানতে পেরেছি, যেই মহিলারা পাবেন সেই মহিলারা কারা? যারা যোগ্য। এবার যোগ্য কারা? যারা নিজস্ব কোনো চাকরি করে না, যাদের ফ্যামিলিতে কোনো রকম কোনো 4 চাকা গাড়ি নেই, 3টে কামরা নেই, তাদের পাকা খড়ের চালা, লোকের বাড়ি কাজ করুক বা যাই হোক না কেন, এই সমস্ত ব্যাপার, অঙ্গনওয়াড়ি কর্মী নয়, আশা কর্মী নয়, সিভিক ভলেন্টিয়ার নয়, এই সমস্ত কোনো কাজের সঙ্গে যুক্ত নয়, এবং তাদের ফ্যামিলি ইনকাম যেটা, সেই ইনকামে তারা ইনকাম ট্যাক্স দেয় না, এই রকম ঝাড়াই বাছাই করার পর এবং 10ই জুলাইয়ের মধ্যে যারা এই ফর্ম ফিল আপ করেছেন অফলাইন অনলাইন, তাদের ঝাড়াই বাছাই করে 17ই আগস্ট ছাড়া হবে 3000 টাকা করে পেমেন্ট। এত কথা আমাদের বলতে হচ্ছে কেন? এত কথা বলার তো আমাদের কোনো দরকারই ছিল না। সত্যি কথা বলছি, বলতেই খারাপ লাগছে, কারণ এই অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা বলে 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 গাল ব্যথা করে এসেছেন ক্ষমতায় এই নেতা মন্ত্রীরা, আর এখন আমাদের গাল ব্যথা হয়ে যাচ্ছে। এনারা শুধু একটু ছোট্ট প্রেস কনফারেন্স করে বলছেন 10 তারিখে না আপডেট দেবো, কারা পাবে কি পাবে না। 10 তারিখে কোনো কারুর ইয়ে নেই, হুঁশ নেই। কোথায় কেউ বলেছে কি বলেনি জানি না, যদি বলে থাকে প্লিজ আমাকে একটুখানি দেবেন তো আপডেট এখানে, যে হ্যাঁ এই নেতা বা এই মন্ত্রী বলেছেন এই কথাটা। 10 তারিখে বলেছিলেন, আমার কাছে রেকর্ড আছে এবং আগের ভিডিওতে আছে, এর আগেরটা না, এর আগেরটা তো গতকালকে, তার আগের ভিডিওতে। বিষয়টা এখানে চলছে, ওই যে বলছিলাম না যে নেগেটিভিটি তৈরি হয়েছে এই নতুন সরকারের। নেগেটিভিটি সাধারণ মানুষের মনে এমনি আসেনি, নিজের দায়িত্বে নিয়ে এসছে এই নতুন গভর্নমেন্ট। অতএব এবার বুঝুন, তারপর কি করবে 17 তারিখ দেখা যাবে। 17 তারিখে যারা মানে যাদের অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে কি ঢুকবে না, কমেন্টস করবেন, এখানে কমেন্টস করবেন, বলে যাব সেই কথা।
অনেকে ভাবছে যে কিছুদিন চুপচাপ থাকলেই কেউ আর সারা শব্দ করবে না, আর সব ধামাচাপা পড়ে যাবে। এরকমটা হবে বলে আমার মনে হচ্ছে না। অন্তত ধামাচাপা হবে না এই কেসটা। এটা গন্ডগোলের কেস। তার কারণ হচ্ছে এটা বিরাট বড় ইস্যু ছিল এই ভোটে জিতে আসার জন্য। ফলে এখন মুখ ঘোরালে চলবে না, মুখ ঘোরালে বিপদেই পড়তে হবে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা আমার কথাবার্তা পছন্দ করেন, যারা পছন্দ করেন না তাদের সাবস্ক্রাইব করতে বলারও কোনো আমার দায়ভার নেই। আবার দেখা হচ্ছে। টাটা।